ইশিকাকে খুনের দায়ে পুলিশের হাতে গ্রেফতার হওয়ার হাত থেকে এবার ঈশানকে রক্ষা করলো অসতোষ প্রামাণিক। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যেই মুহূর্তে কিনা পুলিশের গাড়ির সাইলেন্স শুনতে পায় ঈশান, এবং ঈশান যখন কিনা হাতে ছুরি নিয়ে যখন কিনা ঘাবড়ে যায়, এবং ঈশান বলতে থাকে যে এখনও যদি আমি এখান থেকে না সটকে পড়ি, যদি না পালাই, তাহলে যে কোনো সময় পুলিশ হয়তো বা আমাকেই ইশিকার মার্ডারার হিসেবে গ্রেফতার করে ফেলতে পারে, এবং এতে করে আমার পরিবার থেকে শুরু করে সমস্ত লোকেরা বিপদে পড়ে যাবে। না না না, আই এম সরি টু সে ইশিকা, কিন্তু তোমার এই অবস্থার মধ্যে আমি কোনোভাবেই সামিল থাকতে পারবো না। কারণ এখন তোমাকে যদি আমি ন্যায় বিচার পাওয়াতে যাই, তাহলে হয়তো বা আমি নিজের তো বিপদে পড়বো, তার পাশাপাশি আমার পরিবারকে বিপদের মুখে আমি ঠেলে দেবো। সেটা আমার পক্ষে কোনো মতে করা সম্ভব না। সদ্যমাত্র আমার পরিবার একটা বড় সড়ো ফাড়া কাটিয়ে উঠেছে। এবার আমি কোনো মতে আমার পরিবারকে আমার কোনো কারণে আমি বিপদে পড়তে দেবো না। ঠিক সেই মুহূর্তে ঈশান যখন কিনা সেখান থেকে সটকে পড়ে, এবং ঈশানের সেই ছুরি হাতে নেওয়া সেই ভিডিও ফুটেজটা যখন কিনা আড়ালে দাঁড়িয়ে অসতোষ প্রামাণিক এবং দেবলীনা যখন কিনা ধারণ করে ফেলে, ঠিক তার পর মুহূর্তে দেবলীনা অসতোষ প্রামাণিককে বলতে থাকে যে এবার নিশ্চয়ই আমার আপনাকে স্পেশালি বলে দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না যে এখন আপনাকে আগামীতে কী করতে হবে। ঠিক সেই সময় অসতোষ প্রামাণিক বলতে থাকে যে আরে ম্যাডাম, এত দিন পর্যন্ত আপনি আমাকে সমস্ত দিক নির্দেশনা দিয়েছেন, এবং আমরা যখন যখন বুঝতে পেরেছি যে না, আমাদের এগেনস্টে যে বা যারাই ষড়যন্ত্র করার চেষ্টা করছে বা যে কোনো সময় তারা মুখ খুলে দিতে পারে, তখনই আমরা তাদেরকে আমাদের পথ থেকে সরিয়ে দিয়েছি। তাহলে আপনি এখনও পর্যন্ত যদি আমাকে সমস্ত কিছু শিখিয়ে পড়িতেন, তাহলে এতদিন আমি আপনাদেরকে কী বা শিখলাম বলুন তো। কিন্তু একটা জিনিস বলতে হবে যে আপনি ঠিক সময় মতো ইশিকাকে সরিয়ে দিয়েছেন, নয়তো বা ইশিকা যদি কোনো মতে মুখ খুলে বসতো, ঈশানের কাছে সমস্ত স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে দিত, তাতে করে কিন্তু সবথেকে বেশি ফাঁসা আপনিই ফাঁসতেন। ঠিক সেই সময় দেবলীনা বলতে থাকে যে সেটা আমার আর বুঝতে বাকি নেই, কারণ আমি খুব ভালো করে জানি যে মেঘার মৃত্যুর পরবর্তীতে এবার পুলিশ হুমড়ি খেয়ে পড়েছে সেই আসল হত্যাকারীকে হাতে নাতে ধরার জন্য, এবং তার অবধি পৌঁছানোর জন্য। এই কিছু করতে সাপ বেরিয়ে গেলে যদি ইশিকা কোনো মতো মুখ ফসকে আমার নামটা বলে ফেলে, তাহলে বিপদে পড়ে যাবো, এবং ইন্সপেক্টররা হুমড়ি খেয়ে আমাকে খুঁজে আমাকে রীতিমতো আবারও শাস্তি দেওয়ার চেষ্টা করবে, যেটা কিনা আমি কোনো মতে হতে দেবো না। তার জন্য নিজেকে যথেষ্ট পরিমাণে সেফ রাখার জন্য এই সমস্ত কিছু করতে হচ্ছে আমাকে। এবার আপনি আর সময় লস না করে যত শীঘ্রই সম্ভব এই ইশিকার কেসটাকে এমনভাবে জোরালোভাবে চাপ দিয়ে বড়সড় করে পুলিশকে দিয়ে ইনভেস্টিগেশন করানোর ব্যবস্থা করুন, যাতে করে কিনা ঈশান গাঙ্গুলিকে আপনি দমিয়ে রাখতে পারেন, এবং ওকে ভয় দিয়ে বৃত্তি দেখে ওকে দিয়ে সমস্ত কাজ আমরা হাসিল করে নিতে পারি। ঠিক সেই সময় ইন্সপেক্টররা যখন কিনা ইশিকার লাশটাকে পড়ে থাকতে দেখে রাস্তায় যায়, ঠিক সেই সময় ইন্সপেক্টররা বলতে থাকে যে এটা একটা মার্ডার কেস, এবং এখনই এই লাশটাকে পোস্টমর্টম করার জন্য পাঠাতে হবে, এবং তার পাশাপাশি এই লাশের পরিচয় সম্পর্কে সমস্ত কিছু যাচাই বাছাই করে আমার কমপ্লিট রিপোর্ট চাই। ঠিক সেই সময় ঈশান যখন কিনা গাঙ্গুলি হাউসে ছুটে যায় এবং ঘাবড়ে যায়, এবং ঈশানকে এই ঘাবড়ানো অবস্থায় দেখা মাত্র কুসুমের যখন সন্দেহ, এবং কুসুম বলতে থাকে যে কী ব্যাপার, ঈশান সাহেব তো কোনোদিন এতটা ঘাবড়ানো অবস্থায় বাড়ি ফিরে না, হঠাৎ করে কী হলো ঈশান সাহেবের, এবং ঈশান সাহেবের শার্টে এই রক্তের দাগ কোথা থেকে এলো, কী হয়েছে ঈশান সাহেবের, কোনো মতে ঈশান সাহেবের আবার কোনো অ্যাক্সিডেন্ট হয়নি তো। ঠিক সেই সময় ঈশান যখন কিনা বলতে থাকে ওর জাদুঘরকে দেখে যে জাদুঘর তুমি আমাকে বাঁচাও, আমি অনেক বড় বিপদে পড়ে গিয়েছি। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।